নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও নতুন ফর্মে নতুন ভাবে নিজেকে একদম সাজিয়ে নিচ্ছেন 2026-এর ভোটের আগে, এবং পশ্চিমবঙ্গের অবস্থানটা এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা তার কন্ট্রোলেই। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে তার কন্ট্রোলেই কিন্তু এসআইআর পরবর্তী, অর্থাৎ ফার্স্ট ফেজের এসআইআর হয়ে গিয়েছে, এবং তার পরবর্তীতেও সম্পূর্ণ যে পশ্চিমবঙ্গের কন্ট্রোলটা সেটা কিন্তু তার দখলেই রয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রক্ষা করতে পেরেছেন। তেমনই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণ। তার কারণ পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু বিহারের মতন নয়। বিহারে প্রথম ফেজ অফ এসআইআর যখন হয়ে গিয়েছিল, তখনই আরজেডির নেতা, আপনাদের যদি মনে থাকে, তেজস্বী যাদব তখন বলেছিলেন যে আমরা ভোটে লড়বই না, যেভাবে এসআইআর হচ্ছে আমাদের সব ভোটার কেটে দিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু অবস্থানটা সেরকম নয়, বরঞ্চ অন্যদিকে ফার্স্ট ফেজ অফ ইলেকশন হয়ে যাওয়ার পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেন অ্যান্ড দেয়ার একটা চিঠি পাঠালেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশনার তাদের উদ্দেশ্যে, যাতে সেকেন্ড ফেজ অফ ইলেকশন হওয়ার আগে আরো তারা গুছিয়ে নেয় সম্পূর্ণ বিষয়টাকে। অর্থাৎ ফার্স্ট ফেজ অফ ইলেকশনটা খুব একটা পছন্দ হয়নি ভারতীয় জনতা পার্টির, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত। তার কারণ পশ্চিমবঙ্গে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক স্তরে যে কম্প্রোমাইজটা করিয়ে নিতে পেরেছে বলে অভিযোগ করছে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই কাজটা কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের ইচ্ছে মতন হয়নি। অর্থাৎ তাদের যে ভাবে এসআইআরটা তারা করতে চেয়েছিল, এসআইআর এর ফলে 1 কোটির বেশি মানুষের নাম বাদ যাবে, সেই কাজটা হয়নি, তেমনই একটা অভিযোগ। অন্যদিকে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ছবিটা অদ্ভুত একটা ছবি, যে বিহার জয়ের পর থেকেই কিন্তু একদম ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা দাবা বাজিয়ে দিয়েছিলেন যে এবারে পালা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমরা বিহার জয় করে ফেলেছি, তার আগে দিল্লি জয় করে ফেলেছি, বিভিন্ন যে বিরোধী রাজ্যগুলো ছিল সেগুলো আমাদের জয় হয়ে গিয়েছে, এবার আমাদের পালা কিন্তু পশ্চিমবঙ্গ। এবং সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গটাই বারংবার বিজেপি কিন্তু ধাক্কা খাচ্ছে, এবং পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন হতে আর মাত্র কয়েক মাস দেরি। বিজেপির সাংগঠনিক যে অবস্থা সেটা কিন্তু আগের মতোই রয়েছে, সেটাতে খুব একটা যে একটা এদিক থেকে ওদিক হয়ে গিয়েছে তেমন বিষয়টা নয়। 2024 সালে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপি তাদের মানুষ জোগাড় করতে, অর্থাৎ নতুন ভাবে বিজেপিতে মানুষ আনার জন্য একটা তারা কর্মসূচি নিয়েছিল, কিন্তু সেই কর্মসূচিটা 1 কোটি বিজেপির মানুষের আনার কথা ছিল নতুন ভাবে, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছিলাম 50 লাখ করতে হিমশিম খেয়েছিল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে। সেই জায়গাটার যে এখনো খুব একটা ছবিটা পরিবর্তন হয়েছে তেমন তো নয়। তাহলে সেই ক্ষেত্রে তারা বিএলওদের সঙ্গে বিএলএ দিতে পারতো, কিন্তু সেটা তারা পারছেন। তখন দেশের প্রধানমন্ত্রী কি করলেন? দেশের প্রধানমন্ত্রী আজ সকালবেলা যারা রাজ্যসভা এবং লোকসভার বিভিন্ন সাংসদরা রয়েছেন তাদেরকে ডেকে নিয়ে গিয়ে তার অফিসে পার্লামেন্ট চলাকালীন তিনি বৈঠক করলেন এবং একটা ভোকাল টনিক দিলেন। কি বললেন প্রধানমন্ত্রী, এবং অবশ্যই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্য একই দিনে দাঁড়িয়ে আমাদের মনে হলো যে এইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা দরকার। কারণ এই মুহূর্তে অনেকাংশে কিন্তু ইন্ডিয়া জোটের মুখ হিসাবে পশ্চিমবঙ্গ রাজ্যটা টিকে রয়েছে। পশ্চিমবঙ্গ যদি 2026-এও ভারতীয় জনতা পার্টি ক্যাপচার করতে না পারে, তাহলে ইন্ডিয়া জোটের একটা ভবিষ্যৎ কিন্তু পরবর্তীতে থাকে। তা না হলে কিন্তু আর এই ইন্ডিয়া জোটের কোনো একটা ভবিষ্যৎ থাকেই না। আরজেডি ছিটকে গিয়েছে খেলা থেকে। যদি কেউ নিজের রাজ্যেই খেলাটা ধরে রাখতে না পারে, তাহলে তো তারা ইন্ডিয়া জোটের কি অবদান সে রাখতে পারবে? ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি যে বারংবার ধাক্কা খাওয়ার পরেও সমাজবাদী পার্টি তারা কিন্তু 2024 সালের খুব ভালো ফলাফল করার ফলে এখন দ্বিতীয় বৃহত্তম পার্টি হিসেবে রয়ে গিয়েছে, এবং সেই একটা খেলা কিন্তু এই মুহূর্তে শুরু হতে চলেছে 2026-এ। সমস্তটা দেখাবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের বলি আগে যে দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথাও গিয়ে বাংলাকে নিয়ে যে একটা চিন্তিত, সেরকম একটা ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ভাবটা থাকবে তাদের মধ্যে। যে কোনো পলিটিক্যাল পার্টি তারা নিজেদের মতন করে নিজেদের ফিল্ডিং সাজাবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু বেশ খানিকটা চাপে রয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি এই মুহূর্তে নেতারা হয়তো বুঝতে পারছেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার সময় যেটা ভেবেছিলেন সেই অবস্থানটা কিন্তু এখন আর নেই, সেটা বুঝতে পারছেন। তার কারণটা কি? প্রথম পক্ষের এসআইআর এর যে হয়ে গিয়েছে, তার পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে বিএলওদের যে চাপ, বিএলওদের যে একটা রাজনৈতিক প্রেশার রয়েছে, সেটাকে নিয়ে শ্রমিক ভট্টাচার্য রাজ্যের বিজেপি নেতা তিনি পর্যন্ত মুখ খুলেছেন। তিনি কি বলেছিলেন একবার আপনাদের ছোট্ট করে শুনিয়ে দিই, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যায়। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে।
কি অবস্থায় পিএলওরা আছে তার দেখতে হবে, কিভাবে প্রক্রিয়া চলছে সেটাকে বুঝতে হবে। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্যের সেদিনকার বক্তব্য। অত্যন্ত চিন্তিত হয়ে তিনি বলেছিলেন জ্ঞানেশ কুমার তিনি দিল্লিতে বসে যা ভাবছেন সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গের নয়, তাই তাকে আসতে হবে। এবার আপনাদেরকে শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে তার সভা থেকে কিভাবে ভারতীয় জনতা পার্টিকে একদম হুঁশিয়ারির সুরে বললেন যে এটা বিহার নয়, পশ্চিমবঙ্গ ইজ নট বিহার। বিহারে যা হয়েছে হয়েছে, পশ্চিমবঙ্গে আসতে গেলে কিন্তু মানুষ আটকে দেবে। আপনারা শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য, তারপর আবার এই নিয়ে দেখাবো যে প্রধানমন্ত্রী কিভাবে গুটিটাকে সাজাচ্ছেন। প্রধানমন্ত্রী তো এই অবস্টাকেল গুলো জানেন। প্রধানমন্ত্রী বারংবার 2019 সাল থেকে পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছে, ভারতীয় জনতা পার্টি চেষ্টা করছে, যদিও সিপিআইএম এবং কংগ্রেসের অভিযোগ যে একটা তৃণমূল এবং বিজেপির সেটিং রয়েছে, দিদি মোদি সেটিং, কিন্তু সেই জায়গা থেকেও দেশের প্রধানমন্ত্রী তার ভোকাল টনিক, তার বক্তব্য কিন্তু সামনে উঠে এসেছে, যেটা কিন্তু দেশের মানুষকে তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে আমরা এবার জঙ্গল রাজ, কোট আনকোট বলেছেন, জঙ্গল রাজ সরাবো। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যটি একটু আপনারা শুনুন, তিনি কি বলছেন। একটাই কেন, তোমাদের ধর্মের মূল কথা, আসল ধর্মকে ভুলিয়ে দাও। অত্যাচারী ধর্ম, মানুষকে শোষণ করো, মানুষকে বঞ্চনা করো। আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার যোদ্ধার কোটি কোটি টাকা বানিয়েছ, একবারে নোটবন্দি আর এসআইআর এর নামে গণবন্দি, ভোটবন্দি। লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো, আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, এবং ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রী যেন একটা অন্য ফর্মে আবার ফিরে এসেছেন 2026-এ। 2021 সালের যে ঘটনাটা, 2016 সালের যে ঘটনাটা, সেগুলোর থেকে 2026-এর মুখ্যমন্ত্রীর ফর্মটা কিন্তু একটু অন্যরকম লাগছে আমাদের। তার কারণ মুখ্যমন্ত্রী এখন এসআইআর এর যে পোশাকটা সেইটাকে নিজের গায়ে পরে নিয়েছেন, অর্থাৎ এসআইআর এর পোশাকে তিনি আবার সেই ভূমিকাটা নিয়ে ফেলেছেন যেটা দিয়ে তার ইউএসপি হিসেবে ধরা হয়, অর্থাৎ বিরোধী নেত্রী হিসেবে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অভূতপূর্ব সারা দেশের কাছেই ফেলতে পেরেছে, এবং সেটা অখিলেশ যাদব ফেলতে পারেননি, সেটা তেজস্বী যাদব ফেলতে পারেননি। আমরা কিন্তু এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি বিরোধিতার ক্ষেত্রে পর দুটো দিন আমরা দেখতে পেয়েছি এই ফার্স্ট ফেজ অফ এসআইআর, তার মাঝখানে তিনি বেরিয়ে পড়েছিলেন। একদিন গেছিলেন ঠাকুরনগর, একদিন গিয়েছিলেন কলকাতার রাজপথে হাঁটতে, এবং সেই হাঁটা শুধু হাঁটা তো সেখানেই শেষ নয়, তার সঙ্গে বারংবার জ্ঞানেশ কুমারকে তিনি পার্সোনালি চিঠি লিখছিলেন যে এই এসআইআর এক্ষুনি বন্ধ করুন। এইগুলো কিন্তু একটা মেসেজ গিয়েছে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে এই ধরনের আন্দোলন কিন্তু রাহুল গান্ধী তিনি একমাত্র করেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা আরো বেশি মাত্রা যুক্ত হচ্ছে তাতে। তার কারণ তার রাজ্যে এই মুহূর্তে বিজেপি ওত পেতে রয়েছে কিভাবে তারা নবান্নটাকে দখল করবে, এবং সেই প্রেক্ষিতে আপনাদেরকে একটা চিঠি দেখাই। সেই চিঠিটা লিখেছেন শুভেন্দু অধিকারী সরাসরি চিঠি লিখেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদেরকে যে সেকেন্ড ফেজ অফ ইলেকশন তারা যেন আরো গুছিয়ে, আরো পরিপাটি ভাবে সম্পূর্ণ বিষয়টা করে। এবং কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে মনোজ ভার্মা স্টেট ইলেকশন কমিশনার, তাদের কাছে গিয়ে শুভেন্দু অধিকারী এবং প্রতিনিধি দল তারা কিন্তু সম্পূর্ণ গিয়ে কমপ্লেন করেছিল যে যেভাবে এসআইআর হচ্ছে সেটা সঠিক পন্থা নয়। অর্থাৎ কোথাও গিয়ে সারা দেশে বিরোধীদের যেটা বক্তব্য সেটাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিরোধীদের বক্তব্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির বক্তব্য সেটাই। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যেটা খবর উঠে আসছে, দেশের প্রধানমন্ত্রী শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে সৌমিত্র খা প্রত্যেককেই ডেকেছিলেন, এবং সবাইকে ডেকে তিনি একটা ভোকাল টনিক দিয়েছেন, এবং সেখানে বলেছেন মাটি কামড়ে পড়ে থাকতে হবে, মাটি কামড়ে পড়ে থেকে 2026টাকে জয় করতে হবে। কিন্তু মাটি কামড়ে বিজেপির সাংগঠনিক স্তরে কতজন রয়েছেন, সাংগঠনিক স্তরে নেতা কোথায়,
দু একটা প্রেস কনফারেন্স এবং তার সঙ্গে দু একটা র্যালি, এই ছাড়া খুব একটা কি ভারতীয় জনতা পার্টির অ্যাক্টিভিটি এই মুহূর্তে আর দেখা যাচ্ছে? যেটা 1 বছর আগেও দেখা যেত সেটা কি আর এই মুহূর্তে দেখা যাচ্ছে? আমরা কিন্তু তেমন ভাবে এই মুহূর্তে আর ভারতীয় জনতা পার্টির যে বারংবার ঝাঁপিয়ে পড়া সেই বিষয়টা দেখছি না। তাদের কনফিডেন্স কোথাও গিয়ে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আপনাদের এই মুহূর্তের যে ছবিটা সারা পশ্চিমবঙ্গ থেকে উঠে আসছে সেইটা কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে তৃণমূলমুখী, এবং সেই তৃণমূলমুখী যে আন্দোলনটা, তৃণমূলমুখী যে একটা প্রতিবাদের ঝড়, এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই আবার সেবাশ্রয় 2 বলে একটা নতুন ভাবে আবার নিজেকে প্রকাশ করলেন, এবং ডায়মন্ড হারবার মডেল সেইটা হবে পরবর্তীতে পশ্চিমবঙ্গের মডেল, এই ধরনের একটা বিষয় তিনি সামনে আনতে চাইছেন। এবং 2026-এর নির্বাচনের আগে এই ঘটনাগুলো ঘটছে। সাংগঠনিক স্তরে বারংবার রদবদল হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে নিয়ে একদম রীতিমতন চুলচেরা বিশ্লেষণ করছেন। অন্যদিকে এই মুহূর্তে যে জায়গায় ভোটটা দাঁড়িয়ে রয়েছে তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আবার খানিকটা বেগ পেতে হতে পারে, এবং সেটা বুঝতে পেরেই হয়তো দেশের প্রধানমন্ত্রী ডিসেম্বরেই আবারও পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখবেন তার ভাঙা ভাঙা বাংলা নিয়ে। আমরা জানি না, এই মুহূর্তের ছবিটা খুব ইন্টারেস্টিং, কারণ বিহার জয়ের পরে ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠেছিল যে এবারে আমরা বাংলায় যাব এবং বাংলাকে জয় করব। কিন্তু শুভেন্দু অধিকারী এবং সমীপ ভট্টাচার্য, যারা রিয়েলিটিতে দাঁড়িয়ে বাংলায় প্রতিদিন রাজনীতিটা করছে, তারা হয়তো কোথাও গিয়ে বুঝতে পারছে যে বিহারের পরিস্থিতি আর যেখানেই থাক না কেন বাংলায় নেই, দিল্লির পরিস্থিতি বাংলায় নেই। এখন হঠাৎ করে দিল্লির আম আদমি সরকার যেমন পড়ে গেল, আম আদমি পার্টি যেমন হঠাৎ করে কেজরিওয়াল নিজেই হেরে গেলেন একদম আনএক্সপেক্টেড ফরম্যাটে, সেরকম যদি কোনো হঠাৎ জাদু মন্ত্র কেউ ছুঁয়ে দেন, ইলেকশন কমিশন সেই জাদুকাঠি নিয়ে যদি আসে, আমরা জানি না, সেরকম বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কনফিডেন্স, তার বক্তব্য সমস্তটার দিক থেকে তিনি যে নতুন ফরম্যাটে নিজেকে সাজিয়ে এনেছেন মানুষের সামনে, সেটা কিন্তু তার একটা ইউএসপি, সেটাতে দেখতেই মানুষ তাকে কিন্তু অভ্যস্ত, এবং সেটাই আবারও এই মুহূর্তে তার একটা চাবিকাঠি করে এগোচ্ছেন তিনি। এসআইআর এর একটা পোশাক পরে বিরোধী নেত্রী, সম্পূর্ণ বিরোধিতা করতে যদি কেউ পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফরম্যাটটা মানুষের সামনে আবার নতুন ভাবে তিনি নিয়ে আসছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। 2026-এ কি হতে চলেছে পশ্চিমবঙ্গে, যেটার ওপর কিন্তু অনেকটা দাঁড়িয়ে আছে সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের পলিটিক্স। তার কারণ বিহারে যেভাবে মুখ থুবড়ে পড়তে হয়েছে, তারপর যদি পশ্চিমবঙ্গেও বেশ খানিকটা ধাক্কা খেতে হয় ইন্ডিয়া অ্যালায়েন্সকে, তাহলে দেশের রাজনীতিতে কিন্তু আবারও 2019 থেকে 2024 পর্যন্ত ঠিক যেভাবে একদম মিনমিন করে থাকতে হয়েছিল কংগ্রেসকে, মিনমিন করে থাকতে হয়েছিল বিরোধীদেরকে, ঠিক সেই ফরম্যাটটাই আবারও তৈরি হবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।